আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, আমরা ইতিমধ্যে এই শব্দটার সাথে খুব পরিচিত। চ্যাটজিপিটি রিলিজ হওয়ার পর থেকেই মোটামুটি বিশ্বের অনেক জায়গায় এই নামটা খুব জনপ্রিয় এবং পরিচিত হয়ে উঠেছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা ভাবতে শুরু করেছে। রিসেন্টলি তেমনই একটা ডেভেলপমেন্ট হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড লতে। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়নের একটি সংস্থা, যেটি ইউরোপিয়ান পার্লামেন্ট নামে পরিচিত, অর্থাৎ ইউরোপের প্রত্যেকটি দেশের একটি পার্লামেন্ট, সেটি 13 মার্চ 2024 সনে বিশ্বের প্রথম সংস্থা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট নামে একটা আইন পাশ করল। এই দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব চলছে। একটু আগেই বললাম চ্যাটজিপিটির কথা। এরকম আরও অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সর্বত্র ছড়িয়ে আছে। প্রত্যেকদিন নিজের অজান্তেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি। কিভাবে? যেমন ধরুন, আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়াতে লগ ইন করছেন, ফেসবুক, ইউটিউব, এগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। আপনার যে রিকমেন্ডেড পেজগুলো অথবা আপনার রিকমেন্ডেড ফ্রেন্ড লিস্ট, সাজেশন, সব কিছুই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে সেই পেজ, সেই ফ্রেন্ড সাজেশন এবং আপনার পছন্দের যে সার্চ লিস্ট, সেটা সাজেস্ট করছে। তো সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটা জয় জয়কার। কিন্তু সব প্রযুক্তি বা সব প্রযুক্তি বিপ্লবেরই কিছু ভালো খারাপ দিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তাও ঠিক তেমন। তাই বেশ কিছুদিন ধরে যারা এগুলো নিয়ে ভাবেন, তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটা আইনি কাঠামো বা নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে নিয়ে আসার বেশ জোরে সোরে প্রচার করছিলেন। তাই এই আইনটাকে সেই অ্যাডভোকেসির একটা ফলাফলও বলা যেতে পারে। এই ইউরোপিয়ান পার্লামেন্টে পাশ হওয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট নামের আইনটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিধিবদ্ধ কাঠামোর ভেতরে আনতে একটা মাইল ফলক হয়ে থাকবে। কারণ বিশ্বের কোনো সংস্থা প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত এরকম একটা আইন, বিধিবদ্ধ আইন তৈরি করলো। কেন তারা এই আইনটা তৈরি করলো সেটা তাদের ওয়েবসাইটেই আছে। আপনি ইউরোপ ওয়েবসাইটে গেলে সেটা একটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি একটু পড়ি। Parliament's priority is to make sure that AI system used in the EU, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, are safe, transparent, traceable, non-discriminatory, and environmental friendly. AI systems should be overseen by people rather than by automation to prevent harmful outcomes. Parliament also wants to establish a technology neutral, uniform definition for AI that could be applied to future AI system. মোটামুটি তারা তাদের উদ্দেশ্য পরিষ্কার করেছে। মোদ্দা কথা, তারা একটা স্বচ্ছ, জবাবদিহিতাপূর্ণ, বৈষম্যবিহীন, পরিবেশ বান্ধব কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম গড়ে তুলতে চাচ্ছে, এবং সেটাই এই আইনটা করার পেছনে একটা মূল উদ্দেশ্য। এই আইনে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এটা আপনাদের একটু পড়ে শোনাই, কারণ আমরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তার টার্মটার সাথে পরিচিত, কিন্তু সেটা আসলে কি। AI systems means আমি এখান থেকে পড়ছি।
AI system means a machine-based system that is designed to operate with varying levels of autonomy and that may exhibit adaptiveness after deployment, and that for explicit or implicit objectives infers from the input it receives how to generate outputs such as predictions, content recommendations, or decisions that can influence physical or virtual environments. সংজ্ঞাটা একটু জটিল মনে হতে পারে, আমি খুব সিম্পল করে বলছি। অর্থাৎ এই সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এটা আউটপুট জেনারেট করতে পারে, যেমন ধরেন কোনো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী, কন্টেন্ট রিকমেন্ডেশন। এই যে আমরা ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাই আমাদের পছন্দ অনুযায়ী, এটা যে রিকমেন্ড করে এটা কিন্তু এআই রিকমেন্ড করে এবং সেটা তাদের অটোমেটেড বা স্বনিয়ন্ত্রিত। অর্থাৎ এআই সিস্টেমের নিজস্ব একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, যেটাকে আমরা খুব নেই অর্থে ফ্রি উইলও বলতে পারি, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমাদের এআই সিস্টেম নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে। যেমন আমরা মনে করি এআই একটা নিরপেক্ষ সিস্টেম, এটা লিঙ্গ নিরপেক্ষ, বৈষম্য করে না, ইত্যাদি ইত্যাদি, যে কারণে অনেকেই এআইয়ের মাধ্যমে একটা বৈষম্যবিহীন সমাজ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু এইটা সরি টু সে, এটা খুব নেইভ একটা বিষয়। কেন সেটা বলছি, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা নিরপেক্ষ ভাবতে চেষ্টা করলেও সেটা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। যেমন অ্যামাজন, টেক জায়ান্ট কোম্পানি অ্যামাজন, তারা তাদের এমপ্লয়ি রিক্রুটমেন্টের সময় একটা অ্যালগোরিদম তৈরি করেছিল যেটা স্বয়ংক্রিয়ভাবে এমপ্লয়ীদের সিভিগুলো বাছাই করবে। স্বাভাবিক, যেহেতু কোনো মানুষ এটাতে ইনভলভ নেই, ধারণা করা হয়েছিল এখানে কোনো ধরনের লিঙ্গ বৈষম্য বা অন্য ধরনের কোনো বৈষম্য দেখা যাবে না। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, দেখা গেছে এই অটোমেটেড সিস্টেম বা কৃত্রিম বুদ্ধিমত্তাও সেখানে বৈষম্য করছে। দেখা যাচ্ছে লিঙ্গ বৈষম্য সেখানে প্রকট। তারপর অ্যামাজন তাদের এই প্রোগ্রামটা স্ক্র্যাপ করতে বাধ্য হলো, তারা তাদের এই প্রোগ্রামটা বাদ দিয়ে দিল। সুতরাং আমরা এআই দিয়ে নিরপেক্ষ কোনো ব্যবস্থা দাঁড়া করাতে পারবো কি না সেটা এখনও প্রশ্ন সাপেক্ষ। আর আসলে টেক কোম্পানিগুলো যত যাই বলুক, তাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু হচ্ছে যেভাবেই হোক মুনাফা অর্জন, সেটাই তাদের ব্যবসায়িক উদ্দেশ্য। সুতরাং তারা যদি বলে যে একটা প্রযুক্তি ব্যবহারের পেছনে ব্যবহারকারী মানুষের দায়বদ্ধতা আছে, তাদের কোনো দায়বদ্ধতা নেই। সেটা কিন্তু তাদের একটা দায় এড়ানোর চেষ্টা মাত্র আমার মনে হয়। কারণ এটা কোনোভাবেই সম্ভব নয় যে একটা সফিস্টিকেটেড প্রযুক্তি তারা ডেভেলপ করলো, কিন্তু এটার পুরোপুরি অপব্যবহারের দায় তারা শুধুমাত্র ব্যবহারকারীদের উপর চাপিয়ে দেবে। ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক চলছে, মামলা মোকদ্দমা চলছে। আর একজন আইনের ছাত্র হিসেবে আমি জানি যে অনেকেই যারা আইনের ছাত্র তারা জানেন কোম্পানির আলাদা আইনি সত্তা আছে। এটা সালামান ভার্সেস সালামান এবং আরও অনেক বিখ্যাত মামলায় প্রতিষ্ঠা হয়েছে। কোম্পানি একটা লিগ্যাল পার্সন, কোম্পানি কিন্তু তার লিগ্যাল লায়াবিলিটি কখনোই এড়াতে পারে না। কোম্পানি বলতে পারে না যে সে মানুষ দ্বারা পরিচালিত, সুতরাং মানুষের শুধু দায় আছে। কোম্পানিরও একটা আলাদা লিগ্যাল এন্টিটি আছে, এটা অনেক আগেই সেটেলড হয়ে গেছে আমাদের লিগ্যাল এরিনাতে। আর এআই এর অপব্যবহার দিন দিন বাড়ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের আশেপাশেই ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে অনেক অশ্লীল ভিডিও চিত্র বানানো হচ্ছে। তারপর এআই এর মাধ্যমে কণ্ঠ নকল করে অনেক মানুষকে প্রতারণা করা হচ্ছে। ইভেন কি আমরা ইভাল নোয়া হারের একটা বই আছে নেক্সাস, খুব রিসেন্টলি সেটা পাবলিশ হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে মিয়ানমারের দাঙ্গায়, যেখানে রোহিঙ্গা নিধন করা হয়েছিল, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার
উস্কানি দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উস্কানির কারণে মিয়ানমারের যে রোহিঙ্গা বিরোধী, রোহিঙ্গা বিদ্বেষী যে মনোভাব সেটা বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে দাঙ্গায় অনেক মানুষ মারা গিয়েছে। সুতরাং এআইকে একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটার দাবিটা খুব জোরে সোরে উঠছিল। সেই প্রচেষ্টার ভেতর দিয়ে এই এআই অ্যাক্ট প্রথম পদক্ষেপ হিসেবে ধরা যেতে পারে। তবে সকল আইনের মতোই এই আইনেও রাষ্ট্র এবং যারা নিয়ন্ত্রণকামী প্রতিষ্ঠান সেগুলোর কিছু নাক গলানোর প্রবণতা কিন্তু বিদ্যমান আছে। যেমন কিছু এক্সেমশন ক্লজ আছে, অর্থাৎ প্রচলিত আইনের ব্যতিক্রম। যেমন এখানে আর্টিকেল 2.3 এবং 2.6 বলা আছে আইনের, AI systems used for military or national security purposes or pure scientific research and development। অর্থাৎ মিলিটারি এবং ন্যাশনাল সিকিউরিটি পারপাস অথবা পিওর সায়েন্টিফিক রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে এআই সিস্টেমকে এক্সাম্পট করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, এক ধরনের ইন্ডিমনিটি দেওয়া হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যে সামাজিক মূল্যায়ন বা সোশ্যাল স্কোরিং করা হয় সেটাকে নিষেধ করা হয়েছে, কিন্তু পুরোপুরি না, কিছু ক্ষেত্রে সেটাকে অ্যালাউ করা হয়েছে। এই সোশ্যাল স্কোরিংটা কি? যেমন ধরেন আমরা যখন উবার ইউজ করার সময় আমরা দেখি যে ব্যবহারকারী এবং ড্রাইভার তারা পরস্পরকে রেটিং দিতে পারেন, তারা পরস্পরকে মূল্যায়ন করতে পারেন। এটাই হচ্ছে একটা রেটিং সিস্টেম। তো অনেক রাষ্ট্র এভাবে নাগরিকদের একটা রেটিং সিস্টেম চালু করার চেষ্টা করছিল। চায়নাতে এটা কিছু মাত্রায় চালুও হয়েছে। তো এ ধরনের একটা রেটিং সিস্টেম এটা সীমিত করা হয়েছে আইনের মাধ্যমে, কারণ এই রেটিং সিস্টেমটা বিপজ্জনক হতে পারে। এটা অরওয়েলিয়ান স্টেটের জন্ম দিতে পারে, অর্থাৎ রাষ্ট্র একটা নাগরিকের জীবনে হস্তক্ষেপ করতে পারে, নাগরিকের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। চাইলেই সে একটা নাগরিককে ব্যাড রেটিং দিয়ে দিতে পারে, গুড রেটিং দিয়ে দিতে পারে, যদি রাষ্ট্র নিয়ন্ত্রণকামী হয়, রাষ্ট্র যদি টোটালিটারিয়ান হয়, তাহলে সেটা করতেই পারে। সুতরাং রাষ্ট্রর নিয়ন্ত্রণটা কমানোর জন্য এই সোশ্যাল স্কোরিংটা নিষেধ করা হয়েছে, কিন্তু একেবারে একদম নিষিদ্ধ করা হয়নি। এছাড়া লাইভ ফেশিয়াল রিকগনিশন, মানে লাইভে একটা মানুষকে চিনতে পারা। এখন প্রযুক্তি এতটাই সফিস্টিকেটেড হয়ে গেছে, অনেকগুলো ভিডিও চিত্রের মধ্যে থেকে একজনকে শনাক্ত করতে পারা, স্যাটেলাইট ইমেজের মধ্যে দিয়ে একজন লোককে দূর থেকে শনাক্ত করে তার বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশন নেওয়া, এটা খুব ইজি হয়ে গেছে। এটা অনেকটা লাইভ ফেশিয়াল রিকগনিশন একটা প্রযুক্তি। তো এই প্রযুক্তিটাকে কিন্তু এই আইনে তেমন ভালোভাবে বন্ধ করা হয়নি। এই জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, একটা মানবাধিকার সংস্থা, এই আইনটা সমালোচনা করেছে। তারা বলছে, বাই নট পারসুইং এ ফুল ব্যান অন লাইভ ফেসিয়াল রিকগনিশন, ব্রাসেলস হ্যাজ ইন ইফেক্ট গ্রিন লাইটেড ডিস্টোপিয়ান ডিজিটাল সার্ভিলেন্স in the 27 EU member states and stating a devastating precedent globally। খুব একটা মানে সমালোচনার দৃষ্টিতে তারা এটাকে দেখছে, কারণ ফেশিয়াল রিকগনিশন যদি এভাবে অ্যালাউ করা হয় তাহলে দেখা যাবে যে ঠিক আছে, এটা নিরাপত্তার জন্য অনেক জায়গায় জরুরি, কিন্তু অনেক সময় যদি রাষ্ট্র যদি অরওয়েলিয়ান স্টেট বা টোটালিটারিয়ান স্টেট, যারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় নাগরিকদের জীবনের, এরকম কোনো রাষ্ট্রে পরিণত হয়, তখন দেখা যাবে তারা এই প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জীবন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এবং এটা খুবই ইজি হয়ে গেছে। যে কোনো জায়গায় তারা যে কোনো নাগরিককে থ্রেট হিসেবে এলিমিনেট করে ফেলতে পারে, এমন পর্যায়ে চলে যেতে পারে। আসলে আইনের এই সীমাবদ্ধতাগুলো নতুন নয়। আইনকে পুরোপুরি উন্মুক্তও রাখা যায় না, আবার পুরোপুরি নিয়ন্ত্রিতও রাখা যায় না। উন্মুক্ত রাখলে স্বেচ্ছাচারিতা বেড়ে যেতে পারে, নৈরাজ্য বেড়ে যেতে পারে, আবার বেশি নিয়ন্ত্রিত রাখলে সভ্যতার বিকাশ ও বিবর্ধন হবে না। সুতরাং আইনের ক্ষেত্রে দুটোর ব্যালেন্স করতে হয়। এটা আসলে খুবই সফিস্টিকেটেড একটা ব্যাপার, খুবই সূক্ষ্ম একটা ব্যাপার, সবসময় পুরোপুরি পারা যায় না।
আর এআই প্রযুক্তিও আসলে সেই যে সার্জন আর ছুরির উপমার বাইরে যেতে পারে না। আমরা যে সার্জন আর ছুরির উপমা পড়েছি সেটার বাইরে যায় না। সার্জনের ছুরি জীবন বাঁচাতেও প্রয়োজন হয়, আবার জীবন নিতেও প্রয়োজন হতে পারে, অন্যান্য যে কোনো প্রযুক্তির মতোই। তবে এক্ষেত্রে যেটা অভিনব সেটা হচ্ছে সার্জনের ছুরির কিন্তু নিজের কোনো ইচ্ছা নেই, কিন্তু এআই প্রযুক্তির নিজস্ব ইচ্ছা আছে। অর্থাৎ আমরা ছুরিকে যদি এআই প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ভাবি, তবে সেই ছুরিটারও নিজস্ব ইচ্ছা আছে। সুতরাং এটা আইনের ইতিহাসে বা অপরাধ বিজ্ঞানের ইতিহাসে একটা অভিনব দায়বদ্ধতা সৃষ্টি করে। কারণ এর আগে আইন বিজ্ঞানে অপরাধীর দায় নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু অপরাধে ব্যবহৃত বস্তু, যন্ত্র বা অস্ত্রের দায় নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। যেমন ধরা যাক, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কেউ একটা অপরাধ করলো, সেটা তাহলে সেই ব্যক্তিকে ধরা যাবে। কিন্তু ড্রোন প্রযুক্তি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রিত হয়, তাহলে কাকে দায়বদ্ধ করা যাবে? এগুলো নিয়ে অলরেডি অনেক বিতর্ক চলছে। এটার আরেকটা খুব রিসেন্ট উদাহরণ হচ্ছে অটোমেটেড সেলফ ড্রাইভিং কার যদি অ্যাক্সিডেন্ট করে, অর্থাৎ টেসলা যে ধরনের কারগুলো বানাচ্ছে, খুব জনপ্রিয় হচ্ছে অটোমেটেড কার, নিজে নিজে চলতে পারে। তো সেগুলো যদি অ্যাক্সিডেন্ট করে, তার আইনগত দায় কে নিবে? অলরেডি টেসলা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান আছে। এ বিষয়ে ব্রেট শ্রেইবার নামে একজন আইনজীবী কি বলেন দেখেন, টেসলা কোম্পানির এই অ্যাক্সিডেন্টগুলো সম্পর্কে। যখন তারা বলতে চায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাক্সিডেন্ট করেছে, সুতরাং তাদের কোনো দায় নেই, অথবা এটা ব্যবহারকারীর উপর চালানোর একটা প্রচেষ্টা চলছে। তো তিনি বলছেন, ব্রেট শ্রেইবার নামে আইনজীবী, ইটস নট হাইপারবল টু সে দ্যাট দে হ্যাভ টার্নড আওয়ার পাবলিক রোডস ইন্টু দেয়ার ওন পার্সোনাল ল্যাবরেটরি অ্যান্ড এভরিবডি এলস ইজ নাও এ গিনি পিগ। অর্থাৎ টেসলা আমাদের রোডগুলোকে এক ধরনের ল্যাবরেটরি হিসেবে পরিণত করেছে এবং আমাদেরকে গিনিপিক হিসেবে ব্যবহার করছে। খুবই আসলে অ্যালার্মিং একটা বিষয়, কারণ এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করছে, এর মধ্য দিয়ে টেসলা হয়তো তাদের প্রযুক্তিকে আরও ইমপ্রুভ করবে, কিন্তু যে মানুষগুলোর ক্ষতি হচ্ছে তাদের কি হবে? টেসলা এক্ষেত্রে তার দায় এড়াতে পারে একটা আইনের একটা বহুল ব্যবহৃত নীতি দিয়ে, ক্যাভিয়েট অ্যাম্পটর বা ক্রেতা সাবধান নীতি। অর্থাৎ ক্রেতা যখন একটা জিনিস কিনবেন, তখন ধরে নেওয়া হয় যে তিনি সম্পূর্ণ সজাগ থেকে জিনিসটা কিনছেন। আর অজ্ঞতা আইনের দৃষ্টিতে কোনো অজুহাত নয়, এটা একটা ম্যাক্সিম আছে আইনের, ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। অর্থাৎ আপনি আইন জানেন না, সেটা আপনি এক্সকিউজ দিতে পারবেন না আইন এড়ানোর ক্ষেত্রে। সেটা অলরেডি ঘটছে। টেসলা বলছে যে টেসলা ক্যান শিফট লায়াবিলিটি বাই পয়েন্টিং আউট দেয়ার ইউজার ম্যানুয়াল instruction drivers using autopilot and FSD to remain alert and in control of the vehicles. অর্থাৎ তারা বলছে আমরা তো ইউজার ম্যানুয়াল, তারা বলতে পারে যে আমরা ইউজার ম্যানুয়াল দিয়েছি, সেটা মানুষ তো পড়ে নিচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা বিপজ্জনক বিষয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা নর্মাল কোনো যন্ত্র বা কোনো একটা প্রযুক্তি না, এটা নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে। এটা ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল পরিবেশকে প্রভাবিত করতে পারে। সুতরাং এটার দায়বদ্ধতা কতটুকু এড়ানো যেতে পারে, সেটা নিজস্ব একটা দায়বদ্ধতা অবশ্যই সেখানে থাকছে। তো এটা নিয়ে অনেক আইনি আলোচনা হচ্ছে, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দায়বদ্ধতাটা কতটুকু হতে পারে, কতটুকু এক্সটেন্ডে যেতে পারে। তো আমরা যেটা দেখছি, এই আইনে বলা হচ্ছে দ্য লেজিসলেশন ইজ ডিজাইন টু প্রোটেক্ট ডেমোক্রেসি, the rule of law and fundamental rights like freedom of speech while still encouraging investment and innovation. অর্থাৎ এটা রুল অফ ল, ফান্ডামেন্টাল রাইটস, ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসি ইত্যাদিকে রক্ষা করার জন্য ব্যবহৃত হবে এই আইনটা। কিন্তু রাষ্ট্রসমূহ যাতে স্বেচ্ছাচারীভাবে এবং টোটালিটারিয়ানভাবে তাদের এই প্রযুক্তি ব্যবহার করতে না পারে, এবং এআই গবেষণাও যাতে থেমে না যায়। কারণ এগুলোকে কন্ট্রোল করতে গেলে আবার যদি আমরা এআই গবেষণা বন্ধ করে দিই, সেটাও একটা ভালো দিক নয়। তো এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা খুবই কঠিন, এবং এআইনের ভেতর দিয়ে সেটা কতটুকু পারা যাবে
সেটা একটা নতুন একটা চ্যালেঞ্জ হতে পারে। তো এটাই হচ্ছে ইউ যে আইনটা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে, সেটার একটা মোটামুটি আলোচনা বলা যেতে পারে এটা নিয়ে। এটার আরও ব্রিফ ডিসকাশন সামনে হবে, আরও অনেক আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, এটার মধ্যে দিয়ে আরও বেটার কোনো আইন হয়তো আসবে। নিঃসন্দেহে এই আইনটা একটা মাইল ফলক, এআই প্রযুক্তি নিয়ন্ত্রণ একটা মানে বিশাল একটা পদক্ষেপ। তো এবার আমরা দেখি আমাদের বাংলাদেশে আমরা কি করছি। আমরা এই বিশ্বায়নের যুগে এই প্রযুক্তির যে আমাদেরকে যেভাবে গ্রাস করছে, এই যুগে আমরা তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে এড়িয়ে যেতে পারবো না। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে আমাদের দেশে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। অলরেডি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে একটা নীতিমালা খসড়া হয়েছিল, যাকে নাম দেওয়া হয়েছিল ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি 2024। এই নীতিমালাটা যদিও চূড়ান্ত হয়নি এবং এটি নিয়ে অনেক অংশীজনদের অনেক বিতর্ক এবং আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু এই নীতিমালার কিছু বিষয় আলোচনার অবকাশ রাখে। আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব নীতিমালাটা নিয়ে। যেমন এই নীতিমালায় বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আইন ব্যবস্থার উন্নতি, বিচারিক দক্ষতা, বিচার প্রাপ্তির সুবিধা ও বিচার ব্যবস্থার উন্নয়নে ব্যবহৃত হবে। স্পেসিফিক কিছু গাইডলাইন এখানে, কিছু প্রিন্সিপালস এখানে বলা হয়েছে বিচার ব্যবস্থায় কীভাবে এটাকে ব্যবহার করা হবে সেটা নিয়ে। কিন্তু এখানে একটা কনসার্নের বিষয় হচ্ছে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, যেখানে নাগরিকদের তথ্য নিরাপত্তা অলরেডি ঝুঁকির মুখে, সেখানে এই প্রযুক্তিকে খুব ভালোভাবে ব্যবহার করার আগে এই ঝুঁকিগুলোকে খুব ভালোভাবে পর্যালোচনা করা উচিত। কারণ অলরেডি আমরা দেখেছি জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। বর্তমান যুগে তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। অলরেডি তথ্য কিন্তু অনেকটা যে আমাদের যে জ্বালানি সম্পদ সেগুলোর মতো হয়ে গেছে বিভিন্ন প্রযুক্তিগত কোম্পানিগুলোর কাছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দেশে যে মানুষজন যে প্রযুক্তিগুলো ব্যবহার করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, সবগুলো কোম্পানি কিন্তু বিদেশি কোম্পানি, কিন্তু এরা অবাধে আমাদের নাগরিকদের ডাটার অ্যাক্সেস পাচ্ছে এবং এটার কোনো কন্ট্রোল কিন্তু আমাদের দেশে বা আমাদের নাগরিকদের হাতে নেই। সম্পূর্ণ তথ্য ভাণ্ডারটাই চলে যাচ্ছে বাইরে এবং এটা অলরেডি বিভিন্ন দেশে এটা নিয়ে কনসার্ন হচ্ছে। যেমন এর মধ্যে দেখা গেছে বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্র অনৈতিকভাবে এই কোম্পানিগুলোর মাধ্যমে, টিকটক বলেন, ফেসবুক বলেন, বিভিন্নভাবে মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে। তো এটা একটা হিউজ রিস্ক। আর এটাকে প্রখ্যাত লেখক এবং ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি তার লেখায় নেক্সাস বইতে বলেছেন এই বিষয় নিয়ে, having lots of data makes it easier to create an AI and AI can turn data into lots of power। অর্থাৎ অনেক ডাটা দিয়ে অনেক শক্তিশালী এআই তৈরি করা যায় এবং এআই তখন ভীষণ পাওয়ারফুল হয়ে যায়। আর তিনি এক ধরনের এখন নতুন উপনিবেশের কথা বলছেন, সেটা হচ্ছে ডাটা কলোনিয়ালিজম। আগে যেরকম উপনিবেশগুলো দেখা যেত বিভিন্নভাবে তাদের নিয়ন্ত্রিত দেশগুলো থেকে বিভিন্ন রিসোর্স সংগ্রহ করত, এখন তারা সংগ্রহ করছে ডাটা, কারণ ডাটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমান যুগের যে টেকনোলজি সেটা ডাটা ড্রিভেন, সুতরাং ডাটা খুবই ইম্পর্টেন্ট। তাই দেখা যাচ্ছে তিনি বলছেন এখানে, ইন দ্য 21st century টু ডমিনেট এ কলোনি ইউ নো লঙ্গার নিড টু সেন্ড গান বোর্ডস, ইউ নিড টু টেক আউট দ্য ডাটা। মানে আপনার এখন আর গান বোর্ড, জাহাজ এগুলো পাঠানোর দরকার নেই, আপনার শুধু ডাটা দরকার, ডাটা নেওয়া দরকার। এবং এটা একটা নতুন ধরনের ডাটা ইম্পেরিয়ালিজমের জন্ম দিচ্ছে এবং ডাটা কলোনিয়ালিজমের জন্ম দিচ্ছে। সুতরাং আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আইন ও নীতিমালা অন্যতম লক্ষ্য হওয়া উচিত ভিনদেশি কোম্পানিগুলো, বাইরের রাষ্ট্রগুলো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে যাতে আমাদের দেশের নাগরিকদের তথ্য ভাণ্ডার থেকে তথ্য পাচার করতে না পারে, সেটার প্রতি একটা প্রতিরোধমূলক ব্যবস্থা রাখা হবে যদি ভবিষ্যতে কোনো ধরনের আইন হয়, সেটার অন্যতম একটা উদ্দেশ্য।
এই নীতিমালার একটা দিক হওয়া উচিত আমাদের নাগরিকদের বাক স্বাধীনতা রক্ষা করা। ইতিমধ্যে আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এরকম সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিভিন্ন আইনের মধ্য দিয়ে আমাদের দেশের নাগরিকদের বাক স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। আমাদের সংবিধানে যে বাক স্বাধীনতা সুরক্ষার বিষয় বলা হয়েছে সেটা লঙ্ঘিত হয়েছে। এছাড়া ডাটা সেফটির যে বিষয়টা, এটাও আমাদের একটা পার্সোনাল রাইট, নাগরিকদের একটা পার্সোনাল রাইট, প্রাইভেসির রাইট, সেটাও কিন্তু লঙ্ঘিত হয়েছে অনেকভাবেই। রাষ্ট্র অনেকভাবেই আমাদের ডাটাগুলো ইউজ করেছে নজরদারি করার জন্য, আমাদেরকে কন্ট্রোল করার জন্য। তো ভবিষ্যতে যাতে এটা না হয় সেটা নিশ্চিত করাও একটা লক্ষ্য হওয়া উচিত যদি আমাদের দেশে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার আইন এবং পলিসি হয় সেটার। তো সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা বিচার কাজে হোক অথবা যে কোনো কাজেই হোক, আমাদের যে মানবিক দক্ষতা এবং যে সুবিবেচনা, সেটাকে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাবিত করতে না পারে সেটা নিশ্চিত করে কোনো একটা নীতিমালা করা, এবং আমাদের স্থানীয় সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদির কথা মাথায় রেখেও যেন এই আইনে বা নীতিমালায় কিছু প্রয়োজনীয় বিধান সংযুক্ত করা হয়, সেটা আশা করি সবাই পর্যালোচনা করবে। পরিশেষে সেই কথাগুলোই বলি যেগুলো সবসময় বলা হয়। প্রত্যেকটা প্রযুক্তির ইতিবাচক নেতিবাচক দিক রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে অগ্রাহ্য করতে পারবো না, আমাদের গ্রহণ করতেই হবে। কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার রোধ করে একে প্রয়োজনীয় জবাবদিহিতা এবং আইনের আওতায় আনতে হবে যাতে এর অপব্যবহার রোধ করা যায়। ইউরোপিয়ান ইউনিয়ন যে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন তৈরি করেছে সেটা সেই উদ্দেশ্যেই, এবং সেই আলোকে আমাদের দেশের সাথে সাযুজ্যপূর্ণ আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা এবং নাগরিকদের জীবন ব্যবস্থা সব কিছুর কথা মাথায় রেখে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আইন এবং নীতিমালা প্রণয়ন করা খুব জরুরি। আজকের এই ভিডিওর মূল থিম হচ্ছে এটাই। সবাই ভালো থাকবে।